Bish, thank you everyone. Welcome to my probably fourth or fifth class on Marxism. We have actually learnt about the basic premises and the basic tenets of the Marxism. We have talked about already historical materialism, dialectical materialism, theory of the alienation, class struggle, conception of the false consciousness, etc., etc., and etc. Today, I will try to ponder upon another great theorist of Marxist literary criticism, actually not a theorist, but rather a school of theory known as the Frankfurt School of Marxist criticism. এর আগে we have discussed about two great theorists. One is, of course, George Lucas, and another is Antonio Gramsci. এই অ্যান্টোনিও গ্রামসির পদচারণা অনুসরণ করে, ফলোইং হিজ ফুটপ্রিন্টস, যে থিওরিস্টরা জার্মানির ফ্র্যাঙ্কফার্ট শহরে গড়ে ওঠে, যে থিওরিস্টদের স্কুল জার্মানির ফ্র্যাঙ্কফার্ট শহরে গড়ে ওঠে, খুবই পাওয়ারফুল ফিলোসফার, তিনজন বা চারজন, তাদেরকে নিয়ে এই মার্কসিস্ট স্কুল অফ ক্রিটিসিজম। আমি আগেই বলেছি যে গোটা ইউরোপ জুড়ে যে ওয়েস্টার্ন মার্কসিজম তৈরি হয়, সেই ওয়েস্টার্ন মার্কসিজম অনেকটাই কিন্তু ট্র্যাডিশনাল মার্কসিজম বা কনভেনশনাল মার্কসিজম থেকে আলাদা, এবং অনেক ক্ষেত্রেই এরা এই ট্র্যাডিশনাল বা কনভেনশনাল মার্কসিস্ট যে কমেন্টারি বা ট্র্যাডিশনাল বা মার্কসিস্টের পজিশন বা স্ট্যান্ড পয়েন্ট বা ইডিওলজি, তাকে প্রশ্ন করছে, তার দিকে প্রশ্ন ছুঁড়ে দিচ্ছে। ফলে যেটা ঘটনা ঘটছে সেটা হচ্ছে এই ট্র্যাডিশনাল মার্কসিস্ট যে হিস্টোরিওগ্রাফি, তাকে প্রশ্ন করছে এই ফ্র্যাঙ্কফার্ট স্কুল, যেরকমভাবে প্রশ্ন করেছিলেন অ্যান্টোনিও গ্রামসি তার কালচারাল মার্কসিজমের থিওরির কথা বলে। কারণ তাদের মতে মার্কসিস্ট ওয়াজ এসেনশিয়ালি আ হিস্টোরিওগ্রাফার অ্যান্ড ফিলোসফার। এর ফলে মার্কসিস্টের মার্কসের পক্ষে সেই সময়ে দাঁড়িয়ে 1850, 1860 সেই সময়ে দাঁড়িয়ে কিছুতেই যে মডার্ন ডের কমপ্লেক্সিটি বা তার যে জটিলতা, সেটাকে ট্রেস করা বা সেটাকে ধরা বা ফিল করা সম্ভব নয়। তো সেখান থেকেই এই নিও মার্কসিস্ট স্ট্যান্ড পয়েন্টগুলো বেরিয়ে আসছে। তো এইরকমই একটা বিখ্যাত ফিলোসফিক্যাল স্কুলকে নিয়ে আমরা আজকে আলোচনা করব। সেই স্কুলের নাম হচ্ছে ফ্র্যাঙ্কফার্ট স্কুল। আমি কিছু বেসিক ইনফরমেশন অফ দ্য ফ্র্যাঙ্কফার্ট স্কুলের কথা বলে নিয়ে ডিটেলে যাব। সো বেসিক ইনফরমেশনগুলো পরীক্ষার আনসারের জন্য খুবই জানা দরকার। সো হোয়াট ইজ ফ্র্যাঙ্কফার্ট স্কুল? Frankfurt School was a school of social theory and critical philosophy. What is critical philosophy? That which try to critically examine everything, every gesture, every posture, every kind of ideological position of our society. Associated with a institute naam mone rakhbe, the Institute for Social Research, a very prestigious institute, a very prestigious social research institution at the Goethe University, Frankfurt. ফ্র্যাঙ্কফুর্টের অন্যতম পুরনো ইউনিভার্সিটিতে একটা সোশ্যাল রিসার্চের ইনস্টিটিউট ছিল, তার নাম ইনস্টিটিউট ফর সোশ্যাল রিসার্চ। সেইখানে বেশ কয়েকজন থিঙ্কার অ্যাসোসিয়েটেড ছিলেন, যাদেরকে নিয়ে এই স্কুল অফ ফিলোসফি সেন্টার্ড হয়। ফাউন্ডেড ইন দ্য ওয়েমার রিপাবলিক। ওয়েমার রিপাবলিক কখন? হিটলারের শাসনের এক্স্যাক্টলি আগে। সো ফাউন্ডেড ইন দ্য ওয়েমার রিপাবলিক during the European interwar period. Interwar period means the war between the First World War and the Second World War. The Frankfurt School comprised of the intellectuals, academicians, and political dissidents. Dissidents means those who stand against the dominant voices of the contemporary times. They were dissatisfied with the contemporary socio-economic systems of the 1930s. That is, capitalist systemer বিপক্ষ ছিল তারা ফ্যাসিস্ট সিস্টেমের বিপক্ষে, আবার তারা যে রাশিয়ান কমিউনিজম, যেটা স্ট্যালিন যেটাকে প্রপাউন্ড করছে, তারও বিপক্ষে। ফলে সেই রকম একটা
পজিশনে দাঁড়িয়ে ফ্র্যাঙ্কফার্ট স্কুল কিন্তু এই যে ট্র্যাডিশনাল মার্কসিস্ট যে থিঙ্কিং তার বিপক্ষে কথা বলতে আরম্ভ করে। And critical of the capitalism and Marxism-Leninism as philosophically inflexible systems of the social organization. Why philosophically inflexible? কারণ অনেক ক্ষেত্রেই মার্কসিজম লেনিনিজম ফিলোসফিক্যালি ইনফ্লেক্সিবল, মানে তাদেরকে কোনোভাবেই বাঁকানো যায় না। কেন যায় না? কারণ কন্টেম্পোরারি রাশিয়ান পলিটিক্যাল সিস্টেম কখনোই মার্কসকে নিজের মতো করে পড়ার সুযোগ অন্যান্য কাউকে দিতেন না। তারা মনে করতেন রাশিয়া যেভাবে পুরো জিনিসটাকে রিপ্রেজেন্ট করবে সেইভাবেই পড়তে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে বেশ কয়েকজন থিঙ্কার এখান থেকে উঠে আসেন এই ফ্র্যাঙ্কফার্ট স্কুলে। তাদের মধ্যে বিখ্যাত হচ্ছেন হারবার্ট মার্কিউস, থিওডোর ডব্লিউ অ্যাডোর্নো, ম্যাক্স হরখেইমার, এই তিনজন সব থেকে বিখ্যাত। এছাড়াও ওয়াল্টার বেনিয়ামিন, তার কথা অনেকেই উল্লেখ করে। নামগুলো মনে থাকবে, নামগুলো আবার বলবো। হারবার্ট মার্কিউস, থিওডোর অ্যাডোর্নো, ম্যাক্স হরখেইমার, HORKHEIMER, ম্যাক্স হরখেইমার অ্যান্ড ওয়াল্টার বেনিয়ামিন অনেকে উচ্চারণ করে। এই চারজন থিঙ্কার বেসিক্যালি ফ্র্যাঙ্কফার্ট স্কুল বলে পরিচিত। ফ্র্যাঙ্কফার্ট স্কুল ইজ আ স্কুল অফ social theory and critical philosophy associated with the Institute for Social Research at the Goethe University located in Germany, Frankfurt. তারা মার্কসিজমকে অন্যভাবে দেখতে আরম্ভ করে। কিভাবে দেখতে আরম্ভ করেন তার দিকে এবার আমরা তাকাবো। বলো, বেসিক ইনফরমেশন গুলো ক্লিয়ার সবার? হ্যাঁ স্যার। বেশ, এই 4-5 জন ভদ্রলোক কার্টুনের চেহারা দিয়ে দেখিয়েছি, পরে ভালো করে দেখাবো। বেসিক্যালি Gramsci's name is associated with the emergence of the new left. এই যে নতুন ধরনের লেফট, নিউ লেফট এদেরকে বলা হতো, ইন্টেলেকচুয়াল কিন্তু মার্কসিজমকে অন্যভাবে দেখছে, রাশিয়ান অ্যাঙ্গেল বা চাইনিজ অ্যাঙ্গেল বা মায়োইজমের দিক থেকে দেখছে না। And this is the common name given to the members of the Institute for Social Research located in the Weimar Republic in Germany, founded in 1923. Horkheimer বলছেন, we realized at once the threat of the Hitler's regime to Jews and leftist intellectual. কারণ সেই সময়কার সময়ে হিটলার জিউস এবং ইন্টেলেকচুয়াল এবং তার সঙ্গে সঙ্গে যে কোনো ধরনের মার্কসিস্ট লোকজনকে ধরেছে এবং মেরেছে। এর ফলে তারা যেটা করলো, এই থিঙ্কাররা অ্যাডোর্নো, বেনিয়ামিন, হারবার্ট মার্কিউস এবং তার সঙ্গে সঙ্গে হরখেইমার, তারা তাদের ইনস্টিটিউট অফ সোশ্যাল রিসার্চটাকে তুলে নিয়ে আমেরিকাতে চলে আসেন। ওকে, এবং সেই সময় ডার্ক টাইমসে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হচ্ছে, ওয়ার্ল্ড ওয়ার শুরু হচ্ছে, অ্যাটমিক বোম শুরু হচ্ছে, মানে ভাবো কতগুলো খারাপ সময়। দ্য রাইজ অফ দ্য স্ট্যালিনিস্ট রাশিয়া, স্ট্যালিনের সঙ্গে কোনো পার্থক্য ছিল না হিটলারের, যদিও আলাদা ফিলোসফি দুজনে বলতো। দ্য রাইজ অফ দ্য ইটালিয়ান ফ্যাসিজম, জার্মান নাৎসিজম অ্যান্ড দ্য হলোকস্ট, অ্যাটমিক বোম, কোল্ড ওয়ার অ্যান্ড দ্য হেজিমনি অফ দ্য আমেরিকা। এই সময়ে উই নিউ দ্যাট the horrors of the perpetrated in the name of the workers and with the apparent acquiescence could not be required with the traditional Marxism. এর ফলে ওয়ার্কারদের হয়ে যে কথা স্ট্যালিনের রাশিয়া বারবার বলছে যে আমরা ওয়ার্কার্স রেভলিউশন করছি, আসলে ওয়ার্কারদের রিপ্রেস করার জন্যই তৈরি করছে, সেই যে আইডিয়া সেখান থেকে বেরোবার চেষ্টা করলো এই 4-5 জন ফিলোসফার। So established in 1923, initially founded by Felix Weil. 2 নম্বরের প্রশ্ন করলে কার দ্বারা established? ফেলিক্স ওয়েলের দ্বারা established Frankfurt School, a young Marxist thinker. পরবর্তীকালে এটা নিউ ইয়র্কে চলে আসে 1933 সালে। দিস ইজ দ্য ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্সেস। ইউর্গেন হেবারমাস, ওনাকে অনেকে ইনক্লুড করে, থিওডোর অ্যাডোর্নো, হারবার্ট মার্কিউস, ম্যাক্স হরখেইমার অ্যান্ড অনেকে ইনক্লুড করে ওয়াল্টার বেনিয়ামিনকে। আমি বেসিক ইনফরমেশনটা তোমাদেরকে অলরেডি দিয়ে দিয়েছি। এরপরে আমরা যে জিনিসটাকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্রিটিক্যাল থিওরি। ক্রিটিক্যাল থিওরি ইজ অ্যাকচুয়ালি দ্য নেম অফ দ্য ফিলোসফি যেটা এই থিঙ্কাররা প্রথমবার প্রপাউন্ড করে। সো তাদের স্কুলের নাম কি?
critical theory. মনে থাকবে critical theory, the word critical theory has been used first by these Frankfurt School philosophers. 1937 সালে ম্যাক্স হরখেইমার একটা বই লেখেন, তার নাম হচ্ছে ট্র্যাডিশনাল অ্যান্ড ক্রিটিক্যাল থিওরি, where he defined critical theory as social critique meant to effect the sociologic change and realize intellectual emancipation. So যে থট প্রসেস একটা ফিলোসফিকে এসেনশিয়ালি মনোলিথিক করে তোলে, অর্থাৎ মার্কসিজম মানে মার্কসিজম, মার্কস যা বলেছেন তাই, তার বাইরে তুমি মার্কসিজমকে অন্যভাবে ইন্টারপ্রেট করতে পারবে না। তো সেই যে একটা ডগম্যাটিক ইন্টারপ্রিটেশন, তার থেকে কিন্তু বেরোতে চায় এরা। So by way of the enlightenment that is not dogmatic in its assumptions, তারা যেটা প্রথমবার করেন সেটা হচ্ছে it's a social critique meant to effect sociologic change and realize the intellectual emancipation. Intellectual emancipation এর কথাটা বলে যে স্বাধীনতা, চিন্তার স্বাধীনতার কথা তারা প্রথমবার বলেন, এবং এই চিন্তার স্বাধীনতা যাতে কয়েকজন মানুষ অ্যাচিভ করতে পারে তার কথা তারা বলে। The purpose of the critical theory is to analyze the true significance of the ruling understandings of the dominant ideology. What is dominant ideology? The ideology propounded by the ruling class. যেটা গ্রামসি বলেছেন যে শাসনে থাকে সে যে ইডিওলজির কথা বলে, generated by the bourgeois class, the bourgeois society. By showing the dominant ideology misrepresents how human relations occur in the real world and how such misrepresentations functions to justify and legitimate the domination of the people by capitalism. ফলে তারা মনে করতেন যে ক্যাপিটালিস্টরা একটা মিসরিপ্রেজেন্টেশন অফ দ্য হিউম্যান রিলেশন প্রেজেন্ট করে ইন দ্য প্র্যাকটিস অফ দ্য কালচারাল হেজিমনি, এর কথা অলরেডি অ্যান্টোনিও গ্রামসি বলেছেন। The dominant ideology is a ruling class narrative story. এই যে গ্র্যান্ড ন্যারেটিভ propounded by the ruling class, সেটাকে ডিফাউন্ডেড করা, সেটাকে আনফাউন্ডেড করা, সেটাকে দেরিজিয়ান ভাষায় ডিকনস্ট্রাক্ট করা হচ্ছে মূল টাস্ক অফ দ্য ক্রিটিক্যাল থিওরি থিঙ্কার্স। So hence the task of the Frankfurt School was essentially sociological analysis and interpretation of the areas of the social relation that Marx did not discuss in the 19th century. So Frankfurt School যেটা করে সেটা হচ্ছে এই সোশিওলজিক্যাল রিলেশন, এবং এই যে এই সোশিওলজিক্যাল রিলেশনের ফলে যে রুলিং ক্লাস যারা বারবার রিপ্রেস করছে কাদের এগেনস্টে, এই বুর্জুয়াদের এগেনস্টে যে রিপ্রেস করছে কনস্ট্যান্টলি, এই যে রিপ্রেশন, এই রিপ্রেশনের বিপক্ষে কথা বলতে আরম্ভ করে। তাহলে ক্রিটিক্যাল থিওরি কি করে? Opposite to the traditional theory, wherein the theory is applied in the positivistic sense of scientism. এবার তোমাদেরকে দুটো জিনিস একটু বলি, দুটো বিষয় সম্পর্কে। একটা হচ্ছে পজিটিভিজম। তোমরা কি জানো যে পজিটিভিজম কাকে বলে? Any idea, anyone? What is positivism? Positivism is a philosophical theory propounded by the German philosopher Comte, K-O-M-T, Comte অনেকে উচ্চারণ করে, Comte, C-O-M-T, Comte. Comte যেটা বলেন যে সোসাইটির যে কোনো ধরনের ফেনোমেনা সাইন্টিফিক ফেনোমেনার মতো, যেরকমভাবে আমি সায়েন্সকে এক্সপ্লেন করতে পারি, সোসাইটাল যে কোনো ফেনোমেনাকে এক্সপ্লেন করতে পারি, এই পজিটিভিস্টিক ফিলোসফির এগেনস্টে রুখে দাঁড়ায় একটা বড় অংশের এই ক্রিটিক্যাল থিওরিস্ট। তারা বলে যে না, সোশিওলজিক্যাল ফেনোমেনাস আর এসেনশিয়ালি ডায়নামিক ইন নেচার, তাকে অনেক সময়ই এই সায়েন্টিফিক ফেনোমেনা পজিটিভিস্টিক থিঙ্কিং দিয়ে ইন্টারপ্রেট করা যায় না। ফলে ক্রিটিক্যাল থিওরি is standing against this positivistic notion of the theory, তার বিপক্ষে দাঁড়িয়ে ক্রিটিক্যাল থিওরি কি বলছে? ক্রিটিক্যাল থিওরি বলছে যে এই যে বুর্জুয়া, ক্যাপিটালিস্ট, নাজিস্ট, স্ট্যালিনিস্ট সমস্ত ধরনের ডক্ট্রিনের বিপক্ষে রুখে দাঁড়াতে হবে। এবং শুধু তাই নয়, তারা ইন জেনারেল মার্কসিস্ট থিওরির যে লিমিটেশন, সেই লিমিটেশন নিয়েও কথা বলবে। এবার এখানেই মুশকিল, যারা ট্র্যাডিশনাল মার্কসিজমের লিমিটেশন নিয়ে কথা বলতে আরম্ভ করে তাদেরকে মার্কসিস্টরা, ইন জেনারেল পলিটিক্যাল মার্কসিস্টরা পছন্দ করে না। এর ফলে সারা জীবন এই ওয়েস্টার্ন মার্কসিজম, বা আমরা যেটাকে নিও লেফট বলি, নিউ লেফট, এটা কিন্তু একটু মানে চিরকাল মার্জিনালাইজড ইন্টেলেকচুয়াল লোকেদের জন্যই হয়ে আছে। এটা দেখবে তোমরা ট্র্যাডিশনাল মার্কসিস্ট যারা ধরা যাক সিপিএম এর নেতৃত্ব, বা যারা ধরা যাক মানে মার্কসিজম নিয়ে যারা চিন্তা করে ইন জেনারেল,
তারা এইটা নিয়ে খুব একটা মাথা ঘামায় না, কারণ এরা মার্কসিস্টদেরও ক্রিটিসাইজ করেছে। ক্রিটিক্যাল থিওরি ইজ সামটাইমস অলসো সেলফ ক্রিটিক্যাল, নিজেকেও সমালোচনা করে, উইথ নো ক্লেম টু দ্য ইউনিভার্সালিটি অফ দ্য অ্যাবসলিউট ট্রুথ। অ্যাবসলিউট ট্রুথ বলে, সত্যিকারের সত্যি বলে এরকম কিছু হয় না। ফলে ট্র্যাডিশনাল থিওরি কির কথা বলে? অবজেক্টিভ। অবজেক্টিভ মানে যেখানে সাবজেক্টিভ হবে না, যেখানে তুমি একেবারেই চেষ্টা করবে সাইন্টিফিক অর্ডারে তোমার কথা বলতে। ক্রিটিক্যাল থিওরি বলে অবজেক্টিভিটি বলে কিছু হয় না, নিউট্রালিটি বলে কিছু হয় না, সবই সাবজেক্টিভ। ট্র্যাডিশনাল থিওরি টক্স অ্যাবাউট ইমিউটেবিলিটি। মিউটেবল মানে যেটা চেঞ্জ করা যায়, চেঞ্জেবল। ইমিউটেবল মানে যা চেঞ্জ হয় না, which is unchangeable, যা ধ্বংস হয় না। ক্রিটিক্যাল থিওরি ইজ চেঞ্জেবল, চেঞ্জ করা যায়, কারণ সমাজের নিয়মে থিওরি বদলায়। আমি যদি 2021 সালে দাঁড়িয়ে বলি যে মার্কসিজমকে একটুও পাল্টানো যাবে না, ক্রিটিক্যাল থিওরিস্টদের মতে এটা সম্ভব নয়। Marxist theory is, or traditional theory is foundational, it is anti-foundational. Foundation মানে ভিত, ভিতটাকে নড়িয়ে দিতে দেওয়ার চেষ্টা করে। Traditional theory is empirical. Empirical মানে empiricist মানে অভিজ্ঞতালব্ধ। Normative, normative মানে হচ্ছে যেটা অভিজ্ঞতার মাধ্যমে নয়, যেটা এক ধরনের ethical standpoint. Traditional theory is value free, মূল্যবোধ আলাদা করে ঢোকে না, it is value added. এক্সপ্লেনেশনের কথা বলে, এখানে আন্ডারস্ট্যান্ডিং এর কথা বলে। এবং দিস ইজ আ রিফ্লেক্টিভিস্ট ফিলোসফি, রিফ্লেকশন বা চিন্তার কথা বলে, শুধুমাত্র যুক্তি বা র্যাশনালিজমের কথা বলে না। ফলে এইভাবে তারা যে প্রথমবার যে প্রশ্নগুলো তুলতে আরম্ভ করেন, সেই প্রশ্নগুলো কিন্তু মার্কসিজমকে অন্যরকম ভাবে নাড়িয়ে দেয়। প্রথম যে প্রশ্নটা এই ধরনের ফ্র্যাঙ্কফার্ট স্কুলের প্রতিনিধিরা করতে থাকেন, সেটা হচ্ছে হাউ কাম দ্য ক্যাপিটালিজম হ্যাজন্ট কোল্যাপসড। মার্কস তো বলেছেন ক্যাপিটালিজমের অনেক আগে ধ্বংস হয়ে যাওয়া উচিত, তা সত্ত্বেও ক্যাপিটালিজম কেন এখনো ধ্বংস হয়নি? এই প্রশ্নের উত্তর কি তোমরা দিতে পারবে? তোমাদের মতো করে একটু আমি জানতে চাই যে কেন ক্যাপিটালিজম এখনো ধ্বংস হয়নি বা হবে না। এনিওয়ান? কিছু তো ভালো গুণ আছে, রাইট, সেটার জন্য হবে না। আর তোমাদের মানে ইন জেনারেল কি মনে হয় যে কিসের জন্য ক্যাপিটালিজমের ধ্বংস হওয়া খুবই মুশকিল? তোমার বেসিক ইনস্টিংক্ট থেকে বলো। মানে আমি চাইছি না কোনো ফিলোসফিক্যাল আনসার, আমি চাইছি তোমার। আমি ভুল করলাম স্যার, আমি ক্যাপিটালিজমটা মানে মার্কসিজম শুনলাম, আমি ওই জন্য বললাম যে কিছু তো ভালো। আচ্ছা 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 আচ্ছা, বুঝলাম। তাও তোমাদের অভিজ্ঞতা থেকে বলো যে কেন তোমাদের মনে হয় যে এই 2021-এ এসেও ক্যাপিটালিজমের অনেক দোষ থাকা সত্ত্বেও ক্যাপিটালিজম এখনো শেষ হয়ে যায়নি। স্যার একটা কথা বলি, মানে একটা সমাজের একটা নির্দিষ্ট লোক ভালো ইনকাম করবে, তারা তো উত্তরোত্তর বেড়েই চলছে, তাদের ওই জায়গাটা তো কমছে না, সেই জন্য ক্যাপিটালিজম কিভাবে ধ্বংস হবে? খানিকটা হয়েছে, কিন্তু পুরোটা হয়নি। আরেকটু এনিওয়ান? দেখো, প্রথম কথা হচ্ছে, হ্যাঁ কেউ বলবে কিছু? ক্লাস ডিভিশন বল, আরেকবার বলো। বললে বলছি স্যার ক্লাস ডিভিশনের জন্য। ক্লাস ডিভিশন, এটা তো একেবারে একটা মার্কসিস্ট আনসার হলো যে ক্যাপিটালিজম সার্ভাইভ করছে বিকজ অফ দ্য ক্লাস ডিভিশন। এটা ঠিক মানে কমন সেন্সের উত্তর নয়। মানে আমি একটু অন্যরকমের উত্তর খুঁজছি, মানে যেটা অনেকটা ফ্র্যাঙ্কফার্ট স্কুলরা বলবে। বেসিক্যালি বিষয়টা হচ্ছে যে মার্কস যখন তার ফিলোসফি প্রপাউন্ড করে নিয়ার অ্যাবাউট 1860s 1870s, তখন ক্যাপিটালিজমের যে চেহারা ছিল, যে ধরন ছিল, ক্যাপিটালিজম নিজেকে প্রত্যেক মুহূর্তে পাল্টেছে। ইট ইজ এভার চেঞ্জিং, এভার ডাইনামিক। তারা এটা করেছে তোমাদের অনুমতি না নিয়েই, তোমাদের কনসেন্ট নিয়ে বা না নিয়ে। ইউ হ্যাভ বিকাম পার্ট অফ দ্য এন্টায়ার ক্যাপিটালিস্ট ডিসকোর্স। আমাদের প্রত্যেককে এই ক্যাপিটালিস্ট ডিসকোর্সের পার্ট করেছে। তুমি লিভাইস জিন্স খোঁজো, তুমি কিছু না হোক রিবকের জুতো পেলে কম দামে তুমি নেবে। যদি এসপ্ল্যানেডে একটা অ্যাডিডাসের বা নাইকির শু পাও,
তুমি কম দামে হলেও নেবে, তুমিও ব্র্যান্ড খুঁজছো প্রত্যেক মুহূর্তে। 1860s এর সেই ভয়ঙ্কর এক্সপ্লয়টেটিভ ক্যাপিটালিজম আর নেই। লেবারারদের ইনসেন্টিভ দিয়েছে, পুজোর বোনাস দিয়েছে, নিজেকে কনস্ট্যান্টলি চেঞ্জ করেছে। পৃথিবীর ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ফিলোসফার ইকোনমিক্স বলা যেতে পারে গুন্ডার ফ্র্যাঙ্ক, আন্দ্রেই গুন্ডার ফ্র্যাঙ্ক, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ফিলোসফার, সে ইজ আ মার্কসিস্ট ফিলোসফার। সে বারবার বলে যে আমি প্রত্যেক বছর ওয়ার্ল্ড ব্যাংকের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট মেম্বার, ওয়ান অফ দ্য ভেরি ইম্পর্টেন্ট মেম্বার, আমি প্রত্যেক বছর ওয়ার্ল্ড ব্যাংকে যে ক্রিটিসিজম অফ দ্য ক্যাপিটালিজম করি, পরের বছর আমি দেখি যারা বড় বড় ক্যাপিটালিস্ট আর কি, তারা আমার সেই সমালোচনাটাকে তাদের যে ক্রিটিসিজম, মানে তাদের যে নিজস্ব যে চেঞ্জ, সেই পরিবর্তনের মধ্যে তার সাথে ঢুকিয়ে নিয়েছে। এর ফলে কনস্ট্যান্টলি কিন্তু ক্যাপিটালিজম ইজ অ্যাপ্রোপ্রিয়েটিং ইটসেলফ, নিজেকে কনস্ট্যান্টলি বদলাচ্ছে। এই যে অ্যামাজন, ফ্লিপকার্ট, তোমাদের, হ্যাঁ বলো। স্যার বলছি তার মানে এটাও কি কোথাও বলা যেতে পারে যে আমরা যতই মানে বুর্জোয়া ক্লাসে বিলং করি বা তার থেকে করি, আমাদের কোথাও না কোথাও ইচ্ছে আছে ক্যাপিটালিস্ট হওয়ার, সেই জন্যই এই আশাটা তো আমাদের মধ্যে থেকেই যাচ্ছে। হ্যাঁ, আসলে বিষয়টা হচ্ছে অ্যাবসলিউটলি, তুমি তো একটা সাইকোলজিস্টের কথা বললে যে তোমার আশাটা তোমার মধ্যে থেকেই যাচ্ছে। আসলে মুশকিলটা হচ্ছে যে ট্র্যাডিশনাল মার্কসিস্টের ক্লাস থিওরি, মার্কসিস্টের ক্লাস থিওরি কি কি আমি আগের দিন বলেছি, আরেকবার ভালো করে দেখে নাও যাতে তোমাদের মনে থাকে। আরেকবার আমি পিরামিডটা দেখিয়ে দিচ্ছি যাতে সবার মনে থাকে। এতগুলো আসলে মানে পাওয়ার পয়েন্ট হয়েছে, এটা মানে আমি এটা নিজে পড়তে গিয়ে করেছি তো, এর ফলে মানে এটা প্রায় 250টার মতো হয়েছে। এর ফলে সব করা ঠিক সময়ে মানে একসঙ্গে দেখাও যায়। দিস ইজ দ্য মার্কসিস্ট ক্লাস থিওরি। হ্যাঁ বলো। বলতে চাইছি যে একটা নিম্ন মধ্যবিত্ত থাকে, সে তো চাইবে প্রচুর ইনকাম করে প্রচুর ভালো, সে একটা ভালো জায়গায় যায়, তাহলে সেও তো তখন ক্যাপিটালিস্টই হয়ে যাচ্ছে। হ্যাঁ অ্যাবসলিউটলি, তাই তো। দেখো মার্কসের যে টিপিক্যাল ক্লাস থিওরি, তার মধ্যে একটা প্রলেতানিয়া থেকে যারা সর্বহারা, এই একদম তলায় বিলং করে, দে আর প্রলেতানিয়া বেসিক্যালি দ্য ক্লাস অফ দ্য মডার্ন ওয়েজ লেবারার্স অ্যান্ড আমাদের সোসাইটিতে রিক্সা পুলার্স, এভরিওয়ান রিক্সা পুলার, দোজ হু আর পুলিং টোটো, those who are BPL people, they are all proletariat. অন্যদিকে আছে বুর্জোয়া, বুর্জোয়া who own the means of the production, industrialist, Tata, Birla, Ambani. Then there is petty bourgeois, who work and can afford to buy little labor power, that is small business owners, peasant, landlord and trade worker. এরা হচ্ছে পেটি বুর্জোয়াতে বিলং করছে। আমরা বেসিক্যালি এই মধ্যবিত্তরা এই পেটি বুর্জোয়াতেই কিন্তু বিলং করছি মা। এবং অন্যদিকে আছে লুম্পেন প্রলেতারিয়েট, হু আর দ্য লুম্পেন প্রলেতারিয়েট, দ্য আউটকাস্ট অফ দ্য সোসাইটি, লাইক দ্য ক্রিমিনালস, ভ্যাগাবন্ডস, বেগার্স, প্রস্টিটিউট। এবার মাথায় রাখতে হবে মার্কসের সময়ের তৈরি করা এই যে ক্লাস থিওরি, এটা এখন আর এক্সিস্ট করে না। প্রলেতারিয়েট আলাদাভাবে একেবারে সর্বহারা শ্রেণী নেই, বুর্জোয়া আছে, নিজেদেরকে বদলেছে, এবং পেটি বুর্জোয়া এবং লুম্পেন প্রলেতারিয়েট সেভাবে এক্সিস্টই করে না। এটা আমাদেরকে একটা ফার্স্ট স্টেজ বুঝতে হবে। এখন কেবলমাত্র দুটো ক্লাস রয়েছে যদি আমরা বলতে পারি, একটা হচ্ছে দোজ হু আর ক্যাপিটালিস্ট, দোজ হু অ্যাকচুয়ালি প্রডিউসেস থিংস, অ্যান্ড দোজ হু কনজিউমস, যারা কনজিউম করে। তুমি প্রত্যেকদিন কনজিউম করছো, এবং যদি তোমাকে ফর এক্সাম্পল বিখ্যাত মানে এই মলটার নাম বলো যেটা সব জায়গায়, বিগ বাজার, তোমাদের শিউড়িতে বিগ বাজার আছে, যদি বিগ বাজারের ডালের দাম কমে পাও এবং এই লকডাউনের বাজারে যদি 1 বছরের ডাল খুব কম দামে তোমাদেরকে একটা প্যাকেজ সিস্টেমে দেওয়া হয়, তাহলে তুমি তোমার পাশের মুদির দোকান ছেড়ে সেই বিগ বাজারেই থেকেই হয়তো কিনবে, তাই তো? এর ফলে ক্যাপিটালিজম যেটা করেছে খুব সূক্ষ্মভাবে, সেটা হচ্ছে আমাদের প্রত্যেককে একটা কনজিউমার ক্লাসে পরিণত করেছে। আমরা কিন্তু প্রত্যেকটা সময়ে সমাজ থেকে উৎপাদিত পণ্যকে কিনছি, আমরা ভোগ করছি, যেটা মার্কসের সময়ে বিষয়টা এভাবে ছিল না। আমাদের ভোগ করার পরিমাণটাও এই জায়গাতে যায়নি। তার কারণটা কি? তার কারণ হচ্ছে মার্কেট ইকোনমি, বা বাংলায় বলতে গেলে বাজার অর্থনীতি। বাজার অর্থনীতি এই জায়গাতেই আসেনি সেই সময়। কোনোদিন কেউ ভাবতেই পারেনি যে একজন মধ্যবিত্ত বাড়ির সন্তান জোম্যাটো বা সুইগিতে খাবার অর্ডার দেবে, দিয়ে বাড়িতে খাবার আনবে।
কেউ কোনোদিন ভাবতেই পারিনি একটা মধ্যবিত্ত বাড়ির সন্তান যে কোনোদিন কোনো ইলেকট্রনিক গ্যাজেট সামনে থেকে না দেখে অ্যামাজন বা ফ্লিপকার্টে ডাইরেক্টলি কোনো একটা নোকিয়া বা রেডমি নোট 10 অর্ডার দেবে। এর ফলে ক্যাপিটালিজম হ্যাজ কমপ্লিটলি চেঞ্জড ইটস অ্যাবসলিউট স্ট্রাকচার। নিজের খোলনলটাকে সম্পূর্ণরূপে এই যে ধনতন্ত্রবাদ বা পুঁজিবাদ সম্পূর্ণরূপে বদলেছে, যেটা অন্য জায়গায় অন্য কোনো ফিলোসফি নিজেকে এরকম ভয়ঙ্কর ভাবে বদলাতে পারেনি। ইট হ্যাজ কমপ্লিটলি চেঞ্জ ইটসেলফ। এবং সেই কারণেই এই যে নতুন নতুন স্কুলের থিঙ্কিং, ফ্র্যাঙ্কফুর্ট স্কুল তো 1960-এর দশকে লিখেছে, 1970-এর দশকে লিখেছে, এরা এটা খুব ভীষণভাবে ফিল করেছে যে ট্র্যাডিশনাল মার্কসিস্ট লেনিনিস্ট পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু আলাদা করে আর ক্যাপিটালিজমকে দেখা যাবে না। বলো পরিষ্কার? হ্যাঁ স্যার। এই যে ট্র্যাডিশনাল মার্কসিস্ট পয়েন্ট অফ ভিউ থেকে ক্যাপিটালিজমটা দেখা যাবে না, এখান থেকেই কিন্তু যাবতীয় ওয়েস্টার্ন মার্কসিজম বা নিও লেফটের বিভিন্ন থিওরির যে জন্ম হচ্ছে, এই জায়গা থেকেই এর জন্ম হচ্ছে। এবং বেশ কয়েকটা বিশেষ ধরনের জিনিসের কথা এরা বলবে, তার মধ্যে একটা অন্যতম হচ্ছে পপ কালচার। পপ কালচার কি? হোয়াট ইজ পপ কালচার? এনিওয়ান হোয়াট ইজ পপ কালচার? Pop culture is popular culture. What is popular culture? What is popular culture? যে জিনিসটা has been consumed by the mass and not by the class. তোমরা popular literature already পড়েছো। For example, Tintin in Tibet, it's a graphic novel comics. সাধারণ মানুষ বেশি পড়ে। For example, popular literature কি কি? Popular literature হচ্ছে গ্রাফিক নভেল, পপুলার লিটারেচার হচ্ছে রূপকথা গল্প, ফ্যান্টাসি ন্যারেটিভ, হ্যারি পটার। পপুলার লিটারেচার হচ্ছে হরর স্টোরিজ, গোয়েন্দা গল্প, হুডানিট। সেরকম ভাবে দেবের সিনেমা পপুলার সিনেমা, যেটা মাস কনজিউম করে। বেদের মেয়ে জোসনা, যেটা বেশিরভাগ লোকজন দেখে, একটা বড় অংশের মানুষজন এনজয় করে। তুমি কি ভাবো বা না ভাবো তার উপরে যেরকম ওয়েস্ট বেঙ্গলের পলিটিক্স ডিপেন্ড করে না, তুমি কি ভাবো বা না ভাবো তোমার ইন্টেলেকচুয়াল শ্রেণীর লোক, তার উপরে সিনেমা ইন্ডাস্ট্রি ডিপেন্ড করে না, লিটারেচার ইন্ডাস্ট্রি ডিপেন্ড করে না। তুমি জেমস জয়েস পড়ো, টিএস এলিয়ট পড়ো, 98% ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট চেতন ভগত পড়ে, ভালো লেখার কোয়ালিটি হোক বা না হোক। ফলে এখানেই যে জিনিসটা জন্ম হচ্ছে, দ্যাট ইজ পপুলার কালচার। মনে থাকবে, পপুলার কালচার। এই পপুলার কালচারকেই এই যে ফ্র্যাঙ্কফুর্ট স্কুল একটা নতুন নাম দিচ্ছে, তার নাম হচ্ছে কালচার ইন্ডাস্ট্রি। তখনও পপুলার কালচার কথাটা মানে পপুলারাইজ হয়নি। পপ কালচার হচ্ছে পপ সং, ম্যাডোনা থেকে শুরু করে মাইকেল জ্যাকসন একটা সময় গাইতো। So popular culture is generally recognized by members of a society as a set of practices, beliefs and objects that are dominant or prevalent in a society at a given point of time. নির্দিষ্ট সময়ে যেটা ভয়ঙ্করভাবে পপুলার, তাকে বলা হয় পপ কালচার। এই যে থিওডোর অ্যাডর্নো, বিখ্যাত থিওডোর ডাব্লিউ অ্যাডর্নো, German philosopher, sociologist, a member of the school of the Frankfurt philosophy, he refers to it as culture industry. তাহলে বুঝতে পেরেছো, এই যে পপ কালচার, এটা থ্রু দিয়ে ক্যাপিটালিজম ঢুকছে। এমন ভাবেই ঢুকছে যে তুমি যখন চেক গুয়েভারার জামাটা পরে বলছে বিপ্লব দীর্ঘজীবী হোক, সেটা কিন্তু নাইকির তৈরি করা একটা চেক গুয়েভারার শার্ট, যেটা তুমি বিগ বাজার থেকে 449 টাকায় কিনেছো এবং যেটা একটা লেবারারকে এক্সপ্লয়েট করে কেনা হয়েছে। সেখানে সারপ্লাস ভ্যালু অফ দ্য লেবার, শ্রমিকের উদ্বৃত্ত মূল্যের তত্ত্ব তার মধ্যে রয়েছে। একটা শ্রমিককে বেশি খাটানো হয়েছে, কম দাম দেওয়া হয়েছে, চেক গুয়েভারার শার্ট তৈরি করা হয়েছে, এবং তুমি সেটা পড়ে বিপ্লবের কথা বলছো যে বিপ্লব হয়তো কোনোদিনও দীর্ঘজীবী হবে না। সো ক্যাপিটালিজম নিজের স্ট্রাকচার বদলে এই পপুলার কালচার বা কালচার ইন্ডাস্ট্রিটাকে কন্ট্রোল করার চেষ্টা করছে। আমি চে গুয়েভারার শার্ট কেবলমাত্র একটা এক্সাম্পল হিসেবে দিলাম। সেটা বাংলাতে গ্রিটিংস কার্ড আমাদের ছোটবেলায় যেভাবে হতো, আর্চিজ সেটাকে সম্পূর্ণরূপে বদলে দিয়েছে। ছোট্ট ছোট্ট স্টলের মধ্যে
নিজেদের পণ্য সামগ্রী সুন্দরভাবে সেল করছে, বাংলা শার্ট পাওয়া যাচ্ছে, সেটা কি বেসিক্যালি ক্যাপিটালিজম, এবং তুমি তার দিকে অ্যাট্রাক্টেড হচ্ছ। কারণ কি, তুমি একজন কনজিউমার, তুমি না জেনে না বুঝে একজন সো কল্ড মার্কসিস্ট হয়েও সেদিকে যাচ্ছ, না গিয়ে তোমার উপায় নেই। কারণ এইভাবেই ক্যাপিটালিজম নিজেকে বদলেছে, যেভাবে মার্কসিজম নিজেকে বদলাতে পারেনি। Am I clear? Yes, sir. বেশ বেশ বেশ, very good. So the school has developed an account of the culture industry to call attention to the industrialization and commercialization of the culture under the capitalist relations of production. এটা কি বলা হচ্ছে? ইন্ডাস্ট্রি টার্মগুলো মাথায় রেখো, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন and commercialization of the culture. এই যে চে গুয়েভারার শার্ট থেকে শুরু করে বাংলা নববর্ষ, প্রত্যেকটাই এই কালচার ইন্ডাস্ট্রি পার্ট। এইভাবেই কালচার ইন্ডাস্ট্রি নিজেদেরকে কনস্ট্যান্টলি ক্যাপিটালিস্টের মোড়কে পাল্টেছে। and Frankfurt School এটা কাজই ছিল। what was the main function of the Frankfurt School? During the 1930s, the Frankfurt School developed a critical approach to the cultural and communication studies. এই যে ক্রিটিক্যাল থিওরি, ক্রিটিক্যালি দেখার চেষ্টা কালচার ইন্ডাস্ট্রিকে, ক্যাপিটালিজমকে, এটাই হচ্ছে ক্রিটিক্যাল থিওরি। তারা সব জায়গায় দেখছে, কমিউনিকেশন স্টাডিজে দেখছে, মিডিয়াতে দেখছে, ইন্ডাস্ট্রিতে দেখছে, কম্বাইনিং পলিটিক্যাল ইকোনমি, textual analysis and analysis of the social and ideological effects, এর আদর্শগত কি প্রভাব upon the society সেটাও দেখছে। যে মুহূর্তে প্রেসিডেন্সি কলেজে তার যে ছাত্র ইউনিয়নের সামনে একটা ছেলে সেই স্প্রে রং দিয়ে দিচ্ছে বিপ্লব দীর্ঘজীবী হোক, সে পড়ে আছে একটা চে গুয়েভারা শার্ট, মাথায় তার রিবকের একটা রিবন এবং হাতে একটা স্প্রে, যে স্প্রেটার দামই হচ্ছে প্রায় 1400 টাকা। এই পুরোটাই কিন্তু কালচার ইন্ডাস্ট্রি পার্ট। তুমি কিন্তু আর সেই পুরনো জল রং দিয়ে দেওয়ালের মধ্যে লিখছো না, বা আমাদের যারা বড় বড় মার্কসিস্ট নেতা তাদের একটা বড় অংশ যখন বিরাট বড় একটা স্টেজ তৈরি করছে, সেখানে কিন্তু লোহা দিয়ে স্টেজ তৈরি হচ্ছে, যেটা একটা ক্যাপিটালিস্ট প্রোডাক্ট, যেটা একটা বিরাট বড় ইন্ডাস্ট্রি রয়েছে। এখন কিন্তু সে আগের দিনের কাঠের বড় স্টেজ আর কেউ তৈরি করছে না। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যারা আসছে, তাদের একটা বড় অংশ যারা এখানে আসছে, তারাও কিন্তু এই ক্যাপিটালিস্ট টুলগুলোকে প্রত্যেক দিন ব্যবহার করছে। ফলে মাথায় রাখতে হবে, আমি একটা নির্দিষ্ট পলিটিক্যাল ফিলোসফির কথা বলছি, কিন্তু বলে এমন একটা জিনিসকে কাউন্টার করার চেষ্টা করছি যেটা কিন্তু কাউন্টার করা অতটা সহজ নয়। সেজন্য সারা পৃথিবীতে মার্কসিজমকে কিন্তু বদলাতে হয়েছে। এবং যে পশ্চিমবঙ্গে যে মার্কসিজম, যেটা 1977 থেকে খুবই রোবাস্ট ছিল, ফ্রম দ্য চিফ মিনিস্টারশিপ অফ মিস্টার জ্যোতি বসু, কৃষকদের একটা ভয়ঙ্কর পরিমাণে ক্ষমতায়ন, সেইটাকেও পরিবর্তন করতে হয়েছিল। কারণ শিল্প ছাড়া কিছুতেই মানে কৃষিকাজ একটা নির্দিষ্ট সময়ের পরে হয়তো সার্ভাইভ করতে পারে না। এটা অনেকটা পরে হলেও হয়তো মার্কসিস্টরা বুঝতে পেরেছিল। ফলে এই জায়গা থেকে কিন্তু মানে কালচার ইন্ডাস্ট্রির কনসেপ্ট এবং তার ক্রিটিসিজম ভয়ঙ্করভাবে ক্রিটিসিজম করেছে এই অ্যাডর্নোরা। অ্যাডর্নোরা আরেকটু পুরনো, তো 1970-এর দশকে শেষ হচ্ছে। ফলে অ্যাডর্নোরা বুঝতে পারেনি যে চারপাশটা কিভাবে ভয়ঙ্করভাবে বিবর্তিত হয়ে যেতে পারে, হঠাৎ করে চারপাশটা এমন ভাবে চেঞ্জ হয়ে যাবে, এটা অ্যাডর্নোদের পক্ষে বোঝাটা সম্ভব হয়নি। বিখ্যাত কথা অ্যাডর্নো, আমি কোট করবো, সরি হার্বার্ট মার্কিউসের বিখ্যাত কথা ওয়ান ডাইমেনশনাল ম্যান থেকে আমি কোট করব, একটু ভালো করে দেখো, কোট করলেই বুঝতে পারবে। The means of communication, the irresistible output of the entertainment and information industry. ইনফরমেশন ইন্ডাস্ট্রি তোমার কি করে? তোমার সঙ্গে কমিউনিকেট করে, এমন একটা ভাষায় কমিউনিকেট করে যে তুমি তাতে কমিউনিকেটেড হও। যে মুহূর্তে তুমি সন্ধে 7:30 জি বাংলার সামনে বসে একজন বিশেষ নারীকে একটা বিশেষ ধরনের পোশাক, ফ্যাব ইন্ডিয়ার পোশাক পরে দেখছো, তোমার ভালো লাগছে, সেটা তুমি সঙ্গে সঙ্গে সার্চ করার চেষ্টা করছো। করিনা কাপুর তোমার মোবাইলে ট্রেন্ডিং হচ্ছে, করিনা কাপুর ম্যাক্সি ড্রেস, আমি এক্সাম্পল দিলাম। এর ফলে যেটা ঘটছে সেটা হচ্ছে তুমি জানো না কেমন করে বলিউড বা কেমন করে ইনফরমেশন ইন্ডাস্ট্রি, এন্টারটেনমেন্ট তোমার সঙ্গে কমিউনিকেট করছে।
মার্কসিজম কিন্তু একটা লিভিং সাবজেক্ট, একটা অত্যন্ত ইন্টারেস্টিং সাবজেক্ট। তোমরা প্রত্যেকদিন জানো না জানো, অজান্তে, ইন্টেনশনালি বা জেনে এই প্রত্যেকদিন এই বিষয়টাকে কাউন্টার করছো। এটার কথাই কিন্তু ফ্র্যাঙ্কফার্ট স্কুল বলছে। So it carry with them prescribed attitudes and habits, certain intellectual and emotional reactions which bind the consumer. কিছু স্পেসিফিক ইন্টেলেকচুয়াল অ্যান্ড ইমোশনাল রিয়াকশন। ইন্টেলেকচুয়াল রিয়াকশন কারণ তোমার ভালো লাগছে, ইমোশনাল তুমি একটা বন্ডিং ফিল করছো। আসলে সমস্যাটা হচ্ছে হার্বার্ট মার্কিউস বা থিওডর অ্যাডর্নো এত শক্ত ভাষায় লেখাটা যে আমি এক্সপ্লেন না করলে তোমরা হয়তো এই ফ্যাব ইন্ডিয়া রিলেশনটা বা বাংলা সিরিয়াল বা করিনা কাপুর এটা রিয়েলাইজ করতে পারবে না। আমি একটু সহজ করে বলছি বলে তোমরা বিষয়টাকে বুঝতে পারছো, কিন্তু বেসিক্যালি এটাই। The products, very important words, the products indoctrinate and manipulate. They promote a false consciousness which is immune against its falsehood. Doctrinate মানে কি? Doctrine মানে কি? Anyone? মতবাদ, ইডিওলজি, ফিলোসফিক্যাল স্ট্যান্ডপয়েন্ট, অনেক ক্ষেত্রে রিলিজিয়াস কনটেক্সটে ডক্ট্রিনকে ইউজ করা হয়। ইনডক্ট্রিনেট মানে তোমার নিজস্ব মতামত থেকে তোমাকে সরিয়ে আনছে। যে প্রোডাক্টগুলো তুমি দেখছো টিভি থেকে শুরু করে সব জায়গাতে, তোমাকে ইনডক্ট্রিনেট করছে, তোমাকে ম্যানিপুলেট করছে, কন্ট্রোল করছে, অ্যান্ড ইট ক্রিয়েটস একেবারে মার্কসিস্ট ট্র্যাডিশনাল ল্যাঙ্গুয়েজে ফলস কনসিয়াসনেস। তোমার মনের মধ্যে একটা ভুল চেতনা তৈরি করছে, which is immune against the falsehood, যেটাকে ভুল দিয়ে সেই ভুলটাকে ঠিক করা যাবে না। Thus a pattern of one dimensional thought and behavior, তোমার মনের মধ্যে একটা ওয়ান ডাইমেনশনাল একমুখী চিন্তা, একটা সরল রৈখিক চিন্তা তৈরি করছে। সেখান থেকে হার্বার্ট মার্কিউসের বিখ্যাত বইয়ের নাম ওয়ান ডাইমেনশনাল ম্যান। অ্যাজ ইফ তোমার পিছনে চাবি দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে, তুমি কয়েকটা জিনিস নিয়ে মাথা কামাচ্ছ, কনজিউমার, শপিং, be happy, be nice day, democracy, money, for example gorgeous, ইত্যাদি ইত্যাদি, ডিসকাউন্ট, সেল, ওবে, ইয়েস বলা, সবকিছুকে হ্যাঁ বলা। এইভাবে মার্কেট তোমাকে নিয়ন্ত্রণ করছে। হার্বার্ট মার্কিউস, ওয়ান ডাইমেনশনাল ম্যান। So what is pop culture? Pop culture is equal to brainwashing. According to the Frankfurt School of the Theorist, through radio, TV, movies, and forms of the popular music like jazz. Do you know what is jazz? তোমাদের কারো আইডিয়া আছে যে জ্যাজ মিউজিক কোনখান থেকে আসে? Actually, the originating point of the jazz music was a protest on the part of the Jamaicans, West Indianরা। জ্যাজ মিউজিক প্রথম তৈরি করে যখন এরা জীবনের বড় অংশে তারা আমেরিকান বিভিন্ন সোসাইটিতে স্লেভ হিসেবে কাজ করত। তো যখন স্লেভ তারা ছিল তখন এই জ্যাজ মিউজিকটাকে তারা গাইতে আরম্ভ করে। ইটস অ্যাকচুয়ালি দেয়ার সং অফ দ্য লিবারেশন। সেই সং অফ দ্য লিবারেশন কেমন করে ক্যাপিটালিজমের হাতে একটা দাসত্ব স্বীকার করেছে তার কথা কিন্তু অ্যাডর্নো বলেছে। রিমেম্বার, অ্যাডর্নো এতটাই ট্যালেন্টেড মানুষ, হি ওয়াজ অ্যান অ্যাকাডেমিশিয়ান অ্যাজ ওয়েল অ্যাজ আ মিউজিশিয়ান, আ ক্লাসিক্যাল পিয়ানিস্ট। রিমেম্বার, এর ফলে তার পক্ষে এই মিউজিকের যে পপুলার কালচার এবং তার ফলে যে ব্রেন ওয়াশিং এর জায়গাগুলো সেগুলো ধরা খুব সহজ। The expanding culture industries were decimate করা মানে ছড়িয়ে দেওয়া। The ruling class ideologies with greater effect than Marx could have ever envisaged. মার্কস কোনোদিন ভাবতেই পারেনি এই পপুলার কালচারকে, দেখতে পায়নি মার্কস দেখতে পায়নি অ্যামাজনকে, ফ্লিপকার্টকে, মার্কস দেখতে পায়নি জিওকে, মার্কস দেখতে পায়নি তোমাদের চারপাশের শপিং মলকে। The further development of consumer society in the 20th century powerfully aided the process of the working class incorporation by promoting new myths of the classness. এই সোসাইটি ক্লাসনেস এর মিথ প্রমোট করে। যে মানে একজন অ্যামাজনে যদি কর্মীকে তুমি জিজ্ঞেস করো, অ্যামাজন যদি তুমি জিজ্ঞেস করো তোমরা কি ক্লাস বেসড সোসাইটিতে বিশ্বাস করো? না, আমরা অ্যাবসলিউট ডেমোক্রেসিতে বিশ্বাস করি, কিন্তু কয়েকজনকে তো অ্যালগরিদম করতে হবে, ফলে তারা কম্পিউটারে বসে তারা বেশি মাইনে পায়। কয়েকজনকে সেটাকে সার্ভ করতে হবে ন্যাচারালি, ফলে পিঠে নিয়ে ঘুরে বেড়াতে হবে। ফলে তারা এক ধরনের ক্লাসনেসের কথা বলে, কিন্তু অন্যদিকে ক্লাসকে প্রমোট করে। ফলে এমন একটা কমপ্লেক্স জায়গা এখন পপ কালচার গেছে যে কিছুতেই পৃথিবীর কোনো ক্ষমতার মাধ্যমে
আর তুমি সেটাকে কমিউনিস্ট বা সোশিয়ালিস্টিক প্যাটার্ন অফ দ্য সোসাইটি করতে পারবে না, কারণ মানুষের লিবার্টি, মানুষের যে নিজস্ব প্রোডাক্ট চুজ করার যে স্বাধীনতা, কোন একটা প্রোডাক্ট তুমি দিলে অর্ডার এবং সেটা তোমার বাড়ির দরজার সামনে চলে আসছে, সেইটার যে ফ্রিডম, এটার কখনোই কোনোভাবে সম্ভব নয়, মানে সেটা কখনোই তাকে রিপ্লেস করা সম্ভব নয় আর ফিরে যাওয়া সম্ভব নয়। ইভেন অপোজিশনাল এন্ড ক্রিটিক্যাল ফর্মস অফ কালচার ক্যান বি মার্কেটেড। অনেক ক্ষেত্রেই অনেক কালচার রয়েছে, অনেক অনেক ধরনের আর্ট রয়েছে। তোমরা কি অ্যান্ডি ওয়ারহলের আর্ট দেখেছো? দেখোনি হয়তো অনেকেই। আমি একটা বিখ্যাত আর্ট দেখাতে চাই, ফাউন্টেন বলে। তিনি একটা আর্ট তৈরি করেন, ফাউন্টেন। উনি ফাউন্টেন মানে কি? ঝর্ণা, তাই তো? তাই তো নাকি? হ্যাঁ স্যার। মার্সেল জুশ্যাম ফাউন্টেন বলে একটা তার বিখ্যাত স্কাল্পচার তৈরি করেন, যেখানে তিনি একটা এই ইউরিনেটিং যে ডিভাইস, সেই প্লাম্বিং স্টেশন, একটা পোর্সলেন ইউরিনাল, এটাকে ফাউন্টেন বলে তার বিখ্যাত আর্ট 1917 এগুলি আর্ট বলেন। ফলে ইটস অ্যাকচুয়ালি বেসিক্যালি আ প্রোটেস্ট। মানে আমাদের মডার্ন সোসাইটিতে কেমন ভাবে একটা ইউরিনাল ক্যান বি কম্পেয়ার্ড উইথ দ্য ফাউন্টেন, বিকজ আমাদের কাছে এইটা অনেক বেশি একটা গ্রহণযোগ্য জিনিসে পরিণত হয়েছে। মার্শাল জুশাম, বিখ্যাত ফ্রেঞ্চ আর্টিস্ট, 1917 একটা প্রোটেস্ট হিসেবে এই আর্টকে ক্রিয়েট করেন। এবং অ্যান্ডি ওয়ারহলের, তোমরা যদি অ্যান্ডি ওয়ারহলকে দেখে থাকো, অ্যান্ডি ওয়ারহল বিখ্যাত একজন আমেরিকান আর্টিস্ট। তার যে সমস্ত বিখ্যাত মানে আর্ট ওয়ার্ক যদি আমরা একটু তাকাবার চেষ্টা করি, প্রত্যেকটাই কিন্তু প্রোটেস্ট এগেনস্ট দিস কাইন্ড অফ কনজিউমারিস্ট সোসাইটি। যে টমেটো স্যুপ দিয়ে মানে উনি আর্ট তৈরি করেছেন। আমাদের এই যে আমেরিকার চাঁদের ভ্রমণ, যেটা আদৌ মানে হয়েছিল কিনা সেটা দিয়ে একটা প্রশ্ন, সেটা এবং অন্যান্য বিভিন্ন ইমেজ দিয়ে উনি একটা আর্ট ক্রিয়েট করতেন। এইটা পর্যন্ত এখন অ্যামাজনে 200 টাকা দিয়ে বিক্রি হয়, রিপ্রোডাকশন। ফলে মানে ক্যাপিটালিজম নিজেকে এমন ভাবে পরিবর্তন করেছে যে সমস্ত আর্টগুলো প্রোটেস্ট করছে এই ক্যাপিটালিস্ট সোসাইটির বিপক্ষে, সেগুলোকে পর্যন্ত আলাদা, সেগুলোকে পর্যন্ত ইনকর্পোরেট করছে না, মানে দখল করে নিয়েছে নিজের মতো করে। ফলে এখানে একটা রেভলিউশন হচ্ছে। সরি, আমি ডাইরেক্ট দিয়ে ওখান দিয়ে চলে এসেছি, ভুল হয়ে গেছে। তুই যেতে পারবি ওখান দিয়ে? বেশ। ফলে এই হচ্ছে মোটামুটি একটা ভয়ঙ্কর কালচারাল চেঞ্জ যেটা আমাদের সোসাইটিতে হয়েছে। সো ফ্র্যাঙ্কফার্ট স্কুল যেটা করলো সেটা হচ্ছে দে ডিসমিস দ্য থিওরি অফ দ্য পপুলার কালচার। এই কালচার ইন্ডাস্ট্রিকে তারা প্রোটেস্ট করলো, বললো এটা একটা প্রোপাগান্ডা অফ দ্য ক্যাপিটালিজম, এটাকে রিজেক্ট করো। And listeners of the pop music are infantile and fans of the jitterbug dance craze were described as retarded. বলে এগুলো পাগলামো। তাহলে অ্যাডোনো যদি দেবের পাগলু ডান্স দেখতো তাহলে অ্যাডোনোর কি হতো, আমি সেটাই ভাবছি। তো যাই হোক, দেখেননি, তার আগে চলে গেছেন পৃথিবী থেকে, আমি তার আত্মার শান্তি কামনা করি। এখান থেকে যে থিওরির কথা অ্যাডোনো বলছেন তার নাম হচ্ছে স্ট্যান্ডার্ডাইজেশন। হোয়াট ইজ স্ট্যান্ডার্ডাইজেশন? Standardization means the very fact that popular culture is neither difficult nor demanding, and that it offers simple and direct pleasures, contributes to its complicity in capitalist ideology. বুঝতে পারছো? তুমি যে অভ্যেসটা প্রত্যেকদিন করছো এই ক্যাপিটালিস্ট স্ট্রাকচারে, সেটাকে স্ট্যান্ডার্ডাইজ করছো, তুমি বুঝতে পারছো না দ্যাট ইট ইজ সামথিং এক্সেপশনাল, এটা ব্যতিক্রমী নয়। এটি তোমাকে বোঝাচ্ছে দ্যাট ইট ইজ নট ডিফিকাল্ট। কত সহজ একটা মোবাইল থেকে একটা প্রোডাক্ট অর্ডার করা, কত সহজ। কিন্তু এর ফলে তোমার পাশের যে ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হচ্ছে, যে একজন লোকাল ব্যবসায়ী, তার কথা তোমার তখন মাথায় থাকছে, কারণ তোমার কাছে সহজ হওয়াটা বা ইজি হওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে। সো পপুলার কালচার ইজ নাইদার ডিফিকাল্ট নট ডিমান্ডিং। পপুলার কালচার দেখতে গেলে খুব মাথা ঘামাতে হয় না। ফর এক্সাম্পল, যে কোনো সহজ সিনেমা লাইক বেদের জোশনা দেখতে গেলে তোমার কাছে মাথা ঘামাতে হবে না। এটা তো আর ফেরির সিনেমা নয়, বা এটা তো আর কোনোভাবে স্পিলবার্গের সিনেমা নয়, বা নোলানের সিনেমা নয়, ক্রিস্টোফার নোলানের সিনেমা নয়। তোমাকে ভাবতে হবে টাইম মেশিনটা কোন দিকে যাচ্ছে, কনসেপ্ট অফ টাইমকে কেমন করে টেনে ইউজ করেছে, তোমাকে ভাবতে হচ্ছে না। এটা একটা সুবিধে, ফলে তোমাকে পড়তে হচ্ছে না। And hence it offers simple and direct pleasures and contributes to its complicity in capitalist ideology.
ক্যাপিটালিস্ট ইডিওলজিতে একটা ইজি কমপ্লিসিটনেস তৈরি হচ্ছে, মানে এর ফলে ক্যাপিটালিজম এবং পপুলার কালচার একে অপরের সঙ্গে হাত মেলাচ্ছে। According to Adorno, we crave standardized cultural products because they seem to validate lives that are themselves standardized. এটা সহজ জিনিসকে রিপ্রেজেন্ট করে, and at work we are alienated by the dull, repetitive and undemanding tasks, but this alienating effect is relieved by the dull, repetitive and undemanding cultural products. এর ফলে কি হচ্ছে, আমরা কর্মক্ষেত্রে ডাল, রেপিটেটিভ এবং আন্ডারমাইনিং টাস্ক করছি, যেটাকে মার্কস বলেছে এলিয়েনেশন। তুমি প্রত্যেকদিন একই কাজ করছো, তুমি যদি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হও তুমি গিয়ে কোডিং করছো, যদি তুমি টিচার হও তুমি ক্লাস দিচ্ছ, সেখানে একটা ইনোভেশন থাকে, কিন্তু একই ধরনের জিনিস বারবার। ব্যাংকে গেলে সেম কাজ। এর ফলে তুমি চাইছো তোমার বাড়িতে এসে এমন কিছু জিনিস যে তোকে মাথা ঘামাতে হবে না, সেম ডাল, রেপিটেটিভ এন্ড আনডিমান্ডিং কালচারাল প্রোডাক্ট তুমি চাইছো। পপ সং, পাগলু ডান্স 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 চালিয়ে দিচ্ছ তুমি, অনেক সহজ। বা যে কোনো যে রিসেন্ট মিউজিক যেগুলো বিভিন্ন জায়গায় বাজছে সব, এবং অনেক সহজ কালচারাল পারসুটস গুলো তুমি ইউজ করছো। এইটার কথাই অ্যাডর্নো বলছেন মাস কালচার বা পপুলার কালচার। এক্সাম্পল দিচ্ছি মাস কালচারে, তোমাদের ফেসবুকে মিম থেকে শুরু করে তোমাদের এই যে গ্যাংনাম স্টার, যে ফেমাস গ্যাংনাম স্টার, বা হ্যারি পটার থেকে শুরু করে যে কোনো পপ ডান্স বা পপ মিউজিক, প্রত্যেকটাই মাস কালচারের এক্সাম্পল। আমি ব্যক্তিগতভাবে কোনো পিউরিস্ট নই, আমি বিশ্বাস করি না যে মাস কালচার মানে খারাপ। মাস কালচার এক ধরনের ডিমান্ড ক্রিয়েট করে, যেটা এই যে ডেরিডিয়ান বাইনারি বিটুইন দ্য পিউরিটি এন্ড দ্য ইমপিউরিটি ডিকনস্ট্রাক্ট করে। বিশুদ্ধ বলে কিছু হয় না, কিন্তু অ্যাডর্নো ছিল অনেকটাই পিউরিস্ট, অনেকটাই বিশুদ্ধবাদের সমর্থক, ফলে এগুলোকে ন্যাচারালি অ্যাডর্নো পছন্দ করতো না। বলো, ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। বেশ। সো ফ্র্যাঙ্কফুর্ট স্কুল যেগুলো বললাম, সেই ফ্র্যাঙ্কফুর্ট স্কুলের বেশ কয়েকটা ক্রিটিসিজম রয়েছে, তাদের সমালোচনা আছে। কি কি? that they are self-destruction of the enlightenment. মানে enlightenment মানে আলোকপ্রাপ্তি, enlightenment theory, enlightenment period যেটা, সেইটার ভয়ঙ্করভাবে ক্রিটিসিজম এটা করে। সরি, ক্রিটিসিজম বাই দ্য ফ্র্যাঙ্কফুর্ট স্কুল। ফ্র্যাঙ্কফুর্ট স্কুল কাদের ক্রিটিসাইজ করেছে? এনলাইটেনমেন্টের ক্রিটিসিজম করেছে, কনজিউমারিজমের ক্রিটিসিজম করেছে, ক্যাপিটালিস্ট মোনোপলির ক্রিটিসিজম করেছে, টোটালি অ্যাডমিনিস্ট্রেড সোসাইটি, টোটালি কন্ট্রোলড সোসাইটি বাই দ্য ক্যাপিটালিস্ট, পুরোপুরি নিয়ন্ত্রিত একটা সোসাইটি ওপর থেকে নিচ অব্দি, এটার ক্রিটিসিজম করেছে। মাস পারসুয়েশন, সবাইকে যে একই দিকে নিয়ে যেতে হবে, অ্যান্ড ম্যানিপুলেশন অ্যান্ড কন্ট্রোলড গ্র্যাটিফিকেশন। ভেরি ইম্পর্টেন্ট। হোয়াট ইজ কন্ট্রোল গ্র্যাটিফিকেশন? মানে তুমি কি চাও, তোমার সেক্সুয়াল চয়েস পর্যন্ত, তোমার প্রত্যেক দিনের ডেইলি চয়েস থেকে তোমার সেক্সুয়াল চয়েস পর্যন্ত টিভির অ্যাডভার্টাইজমেন্ট ঠিক করে দিচ্ছে। তুমি কোনটাকে চাইছো, তোমার 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 কি ধরনের গ্র্যাটিফিকেশন দরকার, এটা পুরো টেলিভিজুয়াল মিডিয়া এবং অন্যান্য মিডিয়া ঠিক করিয়ে দিচ্ছে। ফলে বেসিক্যালি মাস কালচার এন্ড কমিউনিকেশনস, according to the Frankfurt School, they stand in the center of the leisure activity. কারণ মাস কালচারকে লোকে লিজারের সময়, লিজার মানে যখন সে সময় পায়, ফাঁকা সময় পায়, সেই সময়ে পরিষ্কারভাবে এনজয় করে, and they are important agents of socialization. এটা মানুষের কাছে সোশ্যাল ইন্টারাকশন একটা ইম্পর্টেন্ট মেডিয়েটার and mediator of the political reality. ফলে মাস কালচার এন্ড কমিউনিকেশনের হিউজ ক্ষমতা আসে মানুষকে পরিবর্তন করার, ইকোনমিক, কালচারাল, পলিটিক্যাল, সোশ্যাল এফেক্ট তৈরি করে, and it is an instrument for control and domination. এটা গ্রামসি অনেক আগে মাস কালচারকে না দেখে বলেছেন কালচারাল হেজিওগ্রাফির কথা, এটা কিন্তু মাস কালচারকে দেখে কালচার ইন্ডাস্ট্রির কথা বলেছে এরা। এই অ্যাডর্নো, হার্বার্ট মার্কিউস and of course Horkheimer. So culture industries are form of the integration of the working class and a capitalist society. বলো, ক্লিয়ার হয়েছে? বেসিক জিনিস ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। বেশ। এবার আমি আর ডিটেইলে না গিয়ে, তোমাদের কোয়েশ্চেন ইন্ডিভিজুয়ালি থিওরিস নিয়ে পড়ে না, ফ্র্যাঙ্কফুর্ট স্কুল ইন জেনারেল নিয়ে পড়বে, আমি আনসারটা দিয়েওছি ওখানে। তো তোমাদেরকে খালি বেসিক্যালি আমি যেটা করবো সেটা হচ্ছে ফ্র্যাঙ্কফুর্ট স্কুলের কয়েকজন থিওরিসের সঙ্গে ইন্ট্রোডিউস করাবো। This is Theodore W. Adorno.
1903 to 1969 বিরাট বড় পণ্ডিত মানুষ ছিলেন, জার্মান ফিলোসফার, সোশিওলজিস্ট, সাইকোলজিস্ট, মিউজিকোলজিস্ট। ভাবো, সাইকোলজিস্ট, সোশিওলজিস্ট, মিউজিকোলজিস্ট, মানে এত মানে একটা পণ্ডিত একজন মানুষ। বিখ্যাত বই, যে বইয়ের নাম ছাড়া মানে এক পাও চলবে না ফ্র্যাঙ্কফার্ট স্কুলের, সেই বিখ্যাত বইয়ের নাম হচ্ছে দ্য ডায়ালেকটিক অফ এনলাইটেনমেন্ট। মনে থাকবে 1947 পাবলিশ হয়েছিল, থিওডর অ্যাডর্নো এবং হার্বার্ট মার্কিউসের লেখা ডায়ালেকটিক অফ এনলাইটেনমেন্ট, মিনিমা মরলিনা এবং নেগেটিভ ডায়ালেকটিক্স। এই তিনটে বই লিখেছেন। ডায়ালেকটিক তো মার্কসিস্ট থিঙ্কিং, সেটা কেমন করে এনলাইটেনমেন্ট পিরিয়ডের ন্যারেটিভে ইউজ করে এক ধরনের একটা মনোলিথিক কালচার তৈরি করা হয়েছে তার কথা অ্যাডর্নো বলেছেন। অ্যাডর্নো সারা জীবন এক ধরনের পিওরিস্ট এস্থেটিক্স এর কথা বলেছেন। এই যে ডায়ালেকটিক অফ এনলাইটেনমেন্ট, ইটস আ ফেমাস বুক রিটেন বাই ম্যাক্স হর্খেইমার jointly and Adorno, one of the core texts of the critical philosophy. It explores the socio-psychological status quo that had been responsible for what the Frankfurt School considered the failure of the age of the Enlightenment. এজ অফ দ্য এনলাইটেনমেন্টে বলতে কোন এজটাকে রেফার করি? 1715 থেকে 1789। কোন সময়? যখন ফ্রেঞ্চ রেভলিউশনের পর্যন্ত, কবে থেকে? নিয়ার অ্যাবাউট নিউ ক্লাসিক্যাল অগাস্টিন পিরিয়ড। জন ড্রাইডেন, আলেকজান্ডার পোপ, তারা যে একটা অ্যারিস্টোক্রেটিক সোসাইটির কথা বলছেন, একটা সফিস্টিকেটেড সোসাইটির কথা, সেই সময়টা ওনারা বলছেন এই আলোক প্রাপ্তি, যে গ্র্যান্ড ন্যারেটিভ, যেটা লক, রুশো এরা সারা ইউরোপ জুড়ে ছড়াবার কথা বলছে, সেটা সাধারণ মানুষের কাছে পৌঁছয়নি, এবং পৌঁছলেও অন্যভাবে পৌঁছছে। ফলে ফর অ্যাডর্নো and Horkheimer, the state intervention in the economy had effectively abolished the tension in capitalism between relations of production and the material productive forces of the society. A tension which, according to the traditional critical theory, constituted the primary contradiction within capitalism. The market, as an unconscious mechanism for the distribution of the goods, had been replaced by the centralized planning. কি বলছেন? মার্কস যেটাকে বলেছিলেন যে ফোর্সেস অ্যান্ড দ্য রিলেশনস অফ প্রোডাকশন, রিলেশন অফ দ্য প্রোডাকশন মানে ওয়ার্কার অ্যান্ড দোজ হু ইজ অ্যাকচুয়ালি দ্য ওনার, between the employer and the employee, between the various forces of the production and those who are employing, এটাকে বলে রিলেশনস অফ প্রোডাকশন। এটাকে পুরোপুরি এই যে ডায়ালেকটিক্স, যে যেখান থেকে মার্কস তো বলছিল ডায়ালেকটিক্স কথা, যে এই দ্বন্দ্ব হবে কনস্ট্যান্টলি বিটুইন দ্য এমপ্লয়ার এন্ড দ্য এমপ্লয়। এই দ্বন্দ্বের মধ্যে দিয়ে থিসিস এবং অ্যান্টিথিসিস, এর মধ্যে দিয়ে সিনথিসিস তৈরি হবে, একটা নতুন সোসাইটি তৈরি হবে। তো ডায়ালেকটিক অফ এনলাইটেনমেন্ট এরা বলছেন এসব বাজে কথা হচ্ছে না। কেন হচ্ছে না? বিকজ দ্য মার্কেট, বাজার, মার্কেট অ্যাজ অ্যান আনকনশিয়াস মেকানিজম, প্রত্যেক মুহূর্তে তোমার মনকে নিয়ন্ত্রণ করছে মার্কেট। তুমি যা পড়ে আছো পুরোটাই বাজার, তুমি যা দেখছো তাই বাজার। আমি ল্যাপটপে ক্লাস নিচ্ছি, আমি গ্রাফিক ট্যাবলেট আমার হাতে, আমি পড়াচ্ছি মার্কসিজম, কিন্তু আমি ভেরি মাচ পার্ট অফ দ্য মার্কেট। তোমরা দুবরাজপুরে বসে আমার কথা শুনতে পাচ্ছ বিকজ অফ দ্য মার্কেট ইকোনমি and nothing else, because of geo, because of internet. ফলে মার্কেট ইকোনমি পুরো যে রিলেশনস অফ প্রোডাকশন এটাকে নিয়ন্ত্রণ করছে। ফলে মার্কসিজম এই সময়ে সার্ভাইভ করা সত্যি খুবই মুশকিল। কিন্তু বারবার সেই 1970-এর দশকে দাঁড়িয়ে, 47-এ দাঁড়িয়ে অ্যাটলিস্ট আর কি, এই অথরটা বলছেন যে কালচার ইন্ডাস্ট্রিকে, এই হেজিমোনাইজ কালচারাল প্রোডাক্ট, হেজিমোনাইজেশন মানে কি? কলোনাইজ করা, তোমার মনটাকে কলোনাইজ করছে। একবার একটু ভালো করে কয়েকটা শব্দ কিন্তু শিখে নিতে হবে মার্কসিজম পড়তে গেলে। প্রথম যেটা হচ্ছে কালচারাল হেজিমনি, আর এটা হচ্ছে কোয়ারশন, COERCION। কোয়ারশন মানে ডাইরেক্ট ফিজিক্যাল রিপ্রেশন, and hegemony, HEGEMONY. What is the exact meaning of the word hegemony? অনেকে hegemony বলে। Hegemony means leadership or dominance, especially by one state or the social group over other. কোন একটা নির্দিষ্ট রাষ্ট্র অন্য রাষ্ট্রের উপরে যদি পলিটিক্যাল, ইকোনমিক, মিলিটারি খবরদারি বা ডমিনেন্স করে তাকে হেজিমনি বলে। এই কনটেক্সটে ক্যাপিটালিস্টরা হেজিমনি করছে আপন দ্য বুর্জোয়া, আপন দ্য প্রোলেতারিয়েট। বুর্জোয়া মানে ক্যাপিটালিস্ট, প্রোলেতারিয়েট মানে সর্বহারা। মনে থাকবে, বুর্জোয়া, ক্যাপিটালিস্ট, প্রোলেতারিয়েট, সর্বহারা। কালচারাল হেজিমনি, ইডিওলজি মানে একটা স্পেসিফিক পার্সপেক্টিভ যেটা তোমার উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে, একটা ভাবাদর্শ।
বলো, মনে থাকবে? হ্যাঁ স্যার। ক্লিয়ার হচ্ছে? আমি আমি যতটুকু পড়ালাম ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। বেশ। হ্যাঁ স্যার। শুভ, স্মৃতি, সবার ক্লিয়ার হয়েছে? বেশ বেশ বেশ। কি বলছো বাবু, বলো। কি বলছো? ক্লিয়ার, এত সহজে ক্লিয়ার হওয়ার নয়। হ্যাঁ স্যার, মানে এই জিনিসটা এত সহজে তো মাথাতে ঢুকবে না। হ্যাঁ হ্যাঁ, ঠিকই 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 ঠিকই, এটা ডিফিকাল্ট। ডিফিকাল্ট, নিজেকে পড়তে হবে। আমার রেকর্ডিং করে আরেকবার শুনতে হবে। আমার অন্য আরেকটা রেকর্ডিং আছে, এটার উপরই একটা ক্লাস আছে, যেটা আমি তোমাকে দিয়েছি লিঙ্ক, আগের বছরে নেওয়া। এগুলো মোটামুটি দেখলে এই জিনিসগুলো আস্তে আস্তে বুঝতে শুরু করবে। তার ওপর যেটা দরকার সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজের উপরে দখল। আমার যে নোটস দেওয়া আছে সেটা ভালো করে পড়তে হবে, এবং আমার পাওয়ার পয়েন্টটা দেখতে হবে, ল্যাঙ্গুয়েজ গুলো খেয়াল করে করে দেখতে হবে। থিওরির বই খুলে যেটা করবে, এত বড় দেওয়া আছে, পড়ে বুঝতে পারবে না। এখানে ছবি দিয়ে দিয়ে আস্তে আস্তে করে আমি বলেছি বলে এর পাশের লেখাগুলো পড়লেও তোমরা অনেকটা ধরতে পারবে। বুঝতে পেরেছো? ফলে এই মেটেরিয়াল গুলো কিন্তু নিজেরা সংগ্রহ করে রেখে দেবে, যেহেতু অনলাইন এক্সামিনেশনের পসিবিলিটি অনেক বেশি, কাজে বেশি করে হাতের কাছে মেটেরিয়াল কিন্তু রাখতে হবে। ওকে, সো এই অ্যাডোনো বা হট স্কিমা যেটা বলছে, এটা খুবই ইন্টারেস্টিং একটা কার্টুন। Marx's failure to see these arrows because of the failure to take culture seriously. মার্কস কোনোদিন কালচার, লিটারেচার এগুলোকে সিরিয়াসলি নেয়নি। হিস্ট্রিকে সিরিয়াসলি নিয়েছে, ইকোনমিকে নিয়েছে। So Marx বলছে, as if I could hardly be expected to have foreseen the massive growth of the media and the popular culture industry. এটা এক্সপেক্ট করা ঠিকও নয় যে টিভির কালচার বা যে পপুলার নিউজ মিডিয়ার কালচার বা ট্যাবলয়েডের গ্রোথ, এটা মার্কস কোনোদিন দেখতে পাবে। এই যে ওসামা বিন লাদেন বলছে, the Frankfurt School's monolithic view of the mass media does not allow for audiences responding to media output critically. এর ফলেও কিন্তু মানে as if বলছে যে ফ্র্যাঙ্কফার্ট স্কুলের যে মনোলিথিক ভিউ অ্যাবাউট মাস মিডিয়াকে একরকম ভাবে দেখিয়েছেন যে এরকমই মাস মিডিয়া, এটা কিন্তু অডিয়েন্সরা কিন্তু ক্রিটিক্যালি নেয়নি। অডিয়েন্সরা নিজের মতো করেই মাস মিডিয়াকে দেখে। অডিয়েন্স বলছে, we can find opportunities it to subvert and oppose the status quo. আমরা কিন্তু এটাকে এই 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 যে মাস মিডিয়াকে আমরা as an opportunity of opposing the status quo, status quo মানে এটা চিরকাল চলে আসছে, তাকে অপোজ করার একটা টুল হিসেবেও এই সোশ্যাল মিডিয়াকে ইউজ করতে পারি। অবশ্যই পারি। আমাদের সমাজের বেশ কয়েকটা ইম্পর্টেন্ট মুভমেন্ট, ফর এক্সাম্পল মি টু মুভমেন্ট, ফেমিনিস্ট মুভমেন্ট, যার এক সেকেন্ডের হয়ে যাক, ফেমিনিস্ট মুভমেন্ট যার ফলে একটা বড় অংশের নারীরা আর কি পুরুষদেরকে প্রফেশনাল ক্ষেত্রে বিভিন্নভাবে পুরুষ নারীদের কিভাবে অত্যাচার করেছে সেগুলোকে যেমন তুলে ধরতে পেরেছিল এই মি টু মুভমেন্টের মধ্যে দিয়ে, সেটা কিন্তু এই সোশ্যাল মিডিয়ার ফলেই পসিবল হয়েছে। আমাদের সোশ্যাল মিডিয়া কিন্তু সবসময় খারাপ নয়। সোশ্যাল মিডিয়া থ্রু দিয়ে তোমরা নানা ধরনের না জানা ইনফরমেশন জানছো। তোমরা হোয়াটসঅ্যাপ ইজ আ পার্ট অফ দ্য সোশ্যাল মিডিয়া। হোয়াটসঅ্যাপের থ্রু দিয়ে আমার তৈরি করা স্টাডি মেটেরিয়াল, প্রিন্সিপাল স্যার বলছেন যে এই সময় তোমাদের কলেজের যে মুহূর্তে আসতে হবে কোন দিনকে, এই প্যান্ডেমিকের সময় বলে দিচ্ছে নির্দিষ্ট দিনের তারিখ, তোমরা জানতে পারছো। ফলে তোমরা সোশ্যাল মিডিয়াকে ভালোভাবেও ব্যবহার করতে পারো, কন্ট্রোলিং ইউনিটের বাইরে গিয়ে ব্যবহার করতে পারো, সেটা তোমরা পারো, যেটা কিন্তু এই ফ্র্যাঙ্কফার্ট স্কুল বলেনি। তো এই হচ্ছে মোটামুটি ফ্র্যাঙ্কফার্ট স্কুল। দিস ইজ হার্বার্ট মার্কিউস। আগে অ্যাডোনোকে ইন্ট্রোডিউস করলাম, এটা হার্বার্ট মার্কিউসকে দেখে নাও, আমি ডিটেলে যাচ্ছি না। হি ওয়াজ অ্যানাদার জার্মান আমেরিকান ফিলোসফার, সোশিওলজিস্ট, পলিটিক্যাল থিওরিস্ট। 1943 থেকে 15 মধ্যে অপারেট করে। বিখ্যাত বইয়ের নাম সোভিয়েত মার্কসিজম, আ ক্রিটিক্যাল অ্যানালিসিস, ওয়ান ডাইমেনশনাল ম্যান, একমুখী মানুষ। আরো বিখ্যাত বই আছে ইরস এন্ড সিভিলাইজেশন, 1955। দিস ইজ ওয়ান ডাইমেনশনাল ম্যান। কিভাবে মানুষ একটা অ্যাডভান্সড ইন্ডাস্ট্রিয়াল সোসাইটির দিকে বারবার যাচ্ছে বাই ক্রিয়েটিং ভেরিয়াস ফর্মস অফ ফলস নিডস। He strongly criticizes consumerism and modern industrial society, which he claims is a form of social control. সামাজিক নিয়ন্ত্রণের পথ করছে ইন্ডাস্ট্রিয়ালাইজড সোসাইটি। ফলে এই কালচারকে ক্রিটিসাইজ করছেন এরা।
এই কনসেপ্টের মধ্যে দিয়ে মার্কিউস একটা নতুন টার্ম ক্রিয়েট করেন যার নাম হচ্ছে ডিসাবলিমেশন। টার্মটা মনে থাকবে, টার্মটা হচ্ছে ডিসাবলিমেশন। সাবলিমেশন থেকে ডিসাবলিমেশন। ডিসাবলিমেশন মানে কি? পুটিং সাবলিমেশন ইনটু রিভার্স। সাবলিমেশন কি? ধরো তুমি শেরির একটা পোয়েম পড়ে একটা অ্যাবসলিউট বিউটিফুল এস্থেটিক এক্সপেরিয়েন্স তোমার মনের মধ্যে এলো, যে রোমান্টিকরা বলতো সাবলিমেশনের কথা। What is desublimation? Turning higher impulses back into reverse. Higher impulses তোমার থেকে রিভার্সের দিকে নিয়ে যাও। Physical emotional into drives for physical emotional gratification. অর্থাৎ তোমার হায়ার ইম্পালস গুলোকে শুধুমাত্র ফিজিক্যাল এবং ইমোশনাল গ্র্যাটিফিকেশনের জন্য ব্যবহার করো। Is there anything in our society that would make this happen? অবশ্যই আমাদের প্রত্যেক দিনের জীবনের মধ্যে এই রিপ্রেসিভ ডিসাবলিমেশন হচ্ছে। কেন? কারণ লোকেরা প্রশ্ন করছে না। রিপ্রেসিভ বিকজ ইট স্টপস পিপল ফ্রম কোয়েশ্চেনিং, বিকজ ইট রিপ্লেসেস ফ্রিডম উইথ অ্যাপেটাইট। তোমাদের স্বাধীনতাকে অ্যাপেটাইট, খিদে দিয়ে রিপ্লেস করছে। যে কোনো অ্যাডভার্টাইজমেন্ট, যে কোনো কিছু তোমরা যখন দেখছো তোমাদের মনে হচ্ছে এটা কেনা দরকার। এক ধরনের অদ্ভুত কনজিউমারিস্ট খিদে। অ্যান্ড ইট ইনফ্যান্টালাইজেস আস। একদিন বড় বড় মানুষদেরকে প্রায় বড় বড় শিশুতে পরিণত করছে। অ্যান্ড পলিটিক্স বিকামস আ স্পেকটেটর স্পোর্ট। পলিটিক্স এক্ষেত্রে কিছু করতেই পারছে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এবং এর পার্ট হচ্ছে, এই ইকোনমিক গেমের পার্ট হচ্ছে। And hence it is deeply ideological. We are manipulated and it prevents any radical change. যদি তুমি এই ধরনের ক্যাপিটালিস্ট ম্যানিপুলেশন দ্বারা ইনফ্লুয়েন্সড হয়ে যাও, যদি তুমি চে গুয়েভারের শার্ট পরে মনে করো যে তাহলেই ভালো বিপ্লব হবে, চে গুয়েভারের শার্ট না পরে কলেজ স্কোয়ারে না দাঁড়িয়ে বিপ্লব হবে না, তাহলে ইউ আর পার্ট অফ আ রিপ্রেসিভ ডিসাবলিমেশন। তোমার মনের মধ্যে কোনভাবে ধনতন্ত্র বা ক্যাপিটালিজম নিয়ন্ত্রণ করছে। দিস ইজ ম্যাক্স হরখেইমার, আরেকজন বিরাট বড় ফিলোসফার। তিনি বলেছিলেন সোসাইটি ওয়াজ আ টোটালিটি হুইচ ইজ কন্টিনিউয়াসলি রিস্ট্রাকচারিং ইটসেলফ, যে কনস্ট্যান্টলি সোসাইটি নিজেকে রিস্ট্রাকচার করছে। আর একজন বিরাট বড় ফিলোসফার এই 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 ফ্র্যাঙ্কফার্ট স্কুলের, তিনি হচ্ছেন ইউরগেন হেবারমাস। এখনো বেঁচে আছেন, 1929 সালে জন্ম, আজকে 2021। হয়তো পৃথিবীর মধ্যে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট থিঙ্কারদের মধ্যে, বেঁচে থাকা থিঙ্কারদের মধ্যে একজন। তিনি যে থিওরিটার কথা বলেন, দ্যাট ইজ কমিউনিকেটিভ র্যাশনালিটি। অর্থাৎ এই যে মিডিয়া, এই যে নিউজ পেপার কনস্ট্যান্টলি এক ধরনের আর্গুমেন্টেশন, এক ধরনের কন্ডিশন, এক ধরনের ডিসকোর্স তোমাদের মনের মধ্যে তৈরি করতে, যেটা উইথ দ্য এম অফ অ্যাচিভিং কনসেনসাস। কনসেনসাস মানে বলো, কনসেনসাস মানে এক ধরনের বোঝাপড়া বা এক ধরনের তোমরা যার সঙ্গে কথা বলতে বলতে আর্গুমেন্টের, যেখানে তোমরা কনক্লুড করলে যে হ্যাঁ ঠিক আছে এখান থেকে আর্গুমেন্ট হবে না, তুমি ঠিকই বলেছো, মেনে নিতে। ফলে এই যে মিডিয়া, তোমাকে প্রত্যেক মুহূর্তে তুমি একটা মিডিয়ার সঙ্গে অ্যাজ ইফ কনসেনসাসে আসছো। মাস্ক পরা উচিত নয় বলছে তোমার চারপাশে 10 জন, তারপরে তুমি হয়তো ভাবলে যে না তাহলে মাস্ক পরাটা উচিতই নয়। যে থিওরি গুলোর কথা বললো আরেকবার বলে দিচ্ছি, ক্রিটিক্যাল থিওরি, স্ট্যান্ডার্ডাইজেশন, সিউডো ইন্ডিভিজুয়ালাইজেশন, কালচার ইন্ডাস্ট্রি বলেছি, ফলস কনসিয়াসনেস যেটা তোমার মনের মধ্যে ক্রিয়েট করছে, নেগেটিভ ডায়ালেকটিক্স। নেগেটিভ ডায়ালেকটিক্স মানে থিসিস অ্যান্টিথিসিস দুটো মিলিয়ে সিনথেসিস, তার মধ্যে দ্বন্দ্ব দিয়ে সোসাইটি তৈরি হয়। এখন আমাদের সোসাইটিতে কোনো দ্বন্দ্ব আসছে না, পুরোটাই একটা গোল, পুরোটাই কনসেনসাস। দ্যাট ইজ নেগেটিভ ডায়ালেকটিক্স, পুরোটাই আমরা মেনে নিচ্ছি আর্গুমেন্ট না করে। স্ট্যান্ডার্ডাইজেশন মানে আমরা এই যে মিডিয়ার দ্বারা স্ট্যান্ডার্ডাইজ ট্রুথকে মেনে নিচ্ছি। সিউডো ইন্ডিভিজুয়ালাইজেশন কথা বলছি কিন্তু আসলে সিউডো। false consciousness and communicative rationality and of course one-dimensional man and repressive desublimation, এই সবকটার কথাই আমি তোমাদেরকে ডিসকাস করলাম এই প্রত্যেকটা টার্মের মানে। ফ্র্যাঙ্কফার্ট স্কুলের অনেক ক্রিটিসিজম আছে। অনেকেই বলে ফ্র্যাঙ্কফার্ট স্কুল পপুলার কালচারকে মার্জিনালাইজ করেছে, ঠিকভাবে দেখেনি, এটা ক্রিটিসিজম প্রয়োজন। এবং এই যে বিভিন্ন ক্ষেত্রেই it would be just as easy to find evidence of diversity
creativity, and even resistance to the dominant ideology in contemporary popular cultural pursuits. অনেক ক্ষেত্রে এই কন্টেম্পোরারি পপুলার কালচারাল পারসুটস এর মধ্যে ডাইভার্সিটি মানে ভিন্নতা, ক্রিয়েটিভিটি, বিভিন্ন ধরনের তুমি যে দেওয়ালে বসে আঁকছো এর মধ্যে একটা ক্রিয়েটিভ ব্যাপার রয়েছে। তুমি একটা 3D পেইন্টিং করলে, এটা ক্রিয়েটিভ। এটা সবসময় ডমিনেন্ট ইডিওলজিকে সাপোর্ট করতে নয়, অনেক সময় বিরোধিতা করতেও কাজে লাগে। এর ফলে অনেক ধরনের নেগেটিভ অ্যান্ড সুইপিং স্টেটমেন্ট তৈরি করেছে এই ফ্র্যাঙ্কফার্ট স্কুল, যার ফলে ফ্র্যাঙ্কফার্ট স্কুল অনেক ক্ষেত্রে এই কালচার ইন্ডাস্ট্রিকে একটা নেগেটিভ এবং ওয়ান ডাইমেনশনাল দিক থেকে দেখেছে বলে অনেকে মনে করেন। এই হচ্ছে পুরোপুরি ফ্র্যাঙ্কফার্ট স্কুল। এর পরের দিন ওয়াল্টার বেনিয়ামিন, যিনি ফ্র্যাঙ্কফার্ট স্কুলের খানিকটা পার্ট নয় সেটা, এবং অ্যালথিউজার তার বেনিয়ামিনরা পড়া অবশ্যই দরকার, এবং অ্যালথিউজার এদেরকে পড়িয়ে আমরা আশা করছি পরের দিন বা খুব বেশি হলে তার পরের দিন আমরা মার্কসিজম শেষ করব। আমরা মার্কসিজমের একেবারে শেষে চলে এসেছি। তাহলে আজকে আমরা যাদেরকে পড়লাম সেই ফ্র্যাঙ্কফার্ট স্কুল কিন্তু বেসিক্যালি যে কনসেপ্টের কথা বলছে সেটা কিন্তু অনেকটাই গ্রামসির যে কালচার ইন্ডাস্ট্রি, কালচারাল হেজিমনি, বেশি করে বুদ্ধিজীবীদের দ্বারা কেমন করে সোসাইটি কন্ট্রোল হচ্ছে এটা গ্রামসি বলছেন। ফ্র্যাঙ্কফার্ট স্কুল বলছে কেমন করে মিডিয়া দ্বারা, কেমন করে টেলিভিজুয়াল কমিউনিকেশন সিস্টেমের দ্বারা আমরা কন্ট্রোল, কেমন করে ক্যাপিটালিজম এই টেলিভিজুয়াল মিডিয়ার মধ্যে দিয়ে আমাদের ভিতর ঢুকছে, যেটা খানিকটা বদ্রিয়া সিমিউলেশন এবং সিমিউল্যাক্রাতে বলেছেন। জিনিসটা আসলে নেই কিন্তু আমরা মনে করছি আছে। ফলে বুঝতে পারছো এই সমস্ত স্কুল অফ থট, স্কুল অফ ফিলোসফি কিন্তু ভয়ঙ্করভাবে ইন্টার রিলেটেড, একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত। তোমরা যত বেশি ভাববে আস্তে আস্তে সেটা অনেক বেশি ভালো করে আরো বুঝতে পারে। বলো, কোনো প্রশ্ন থাকলে আমি মোটামুটি আজকে ফ্র্যাঙ্কফার্ট স্কুল অফ ফিলোসফি প্রপাউন্ডেড বাই দিস থিঙ্কার্স, কোন থিঙ্কার আমরা বললাম, একটা হচ্ছে হার্বার্ট মার্কিউস, থিওডোর অ্যাডোর্নো, হেবারমাস, ম্যাক্স হরখেইমার, এই চারজনের কথা আমরা বললাম। স্যার এখান থেকে কি ধরনের প্রশ্ন আসে? এখান থেকে এক ধরনের যেটা প্রশ্ন আসতে পারে, খুব সহজ প্রশ্ন, 10 নম্বরের প্রশ্ন, ডিসকাস অ্যাবাউট দ্য বেসিক proponents or basic arguments propounded by the Frankfurt School। তখন পর ওই পয়েন্ট করে করে ফ্র্যাঙ্কফার্ট স্কুলের যে বেসিক ক্রিটিসিজম আসতে পারে। 2 নম্বর যে 5 নম্বরের প্রচুর প্রশ্ন আসতে পারে, 1 নম্বর হোয়াট ইজ কালচার ইন্ডাস্ট্রি, 2 নম্বর হোয়াট ইজ নেগেটিভ ডায়ালেকটিক্স, 3 নম্বর হোয়াট ইজ স্ট্যান্ডার্ডাইজেশন, 4 নম্বর হোয়াট ইজ রিপ্রেসিভ ডিসাবলিমেশন। একটা ছোট্ট মতো বইয়ের নাম দিয়ে জিজ্ঞেস করতে পারে, ডায়ালেকটিক অফ দ্য এনলাইটেনমেন্ট, কালচার ইন্ডাস্ট্রি, নেগেটিভ ডিসাবলেশন, এই কথাগুলো কিন্তু খুব আসার সম্ভাবনা। কালচার ইন্ডাস্ট্রি বিরাট পসিবিলিটি, এবং তোমাদের যেহেতু এই সময়ে তোমরা অনলাইনে পড়ছো, তোমাদের কিন্তু একটু ঘুরিয়ে প্রশ্ন, একটু কঠিন প্রশ্ন আসতে পারে থিওরি থেকে। এটা আমি আগেরবারও বলেছিলাম যে অনেক ক্ষেত্রে কয়েকটা সাজেশন মিলতে নাও পারে, এবারেও বলছি যে হয়তো কয়েকটা জায়গাতে মিলতে নাও পারে। আগেরবারে 5 নম্বরের কোয়েশ্চেন ঘুরিয়ে এসেছিল, তোমরা দেখেছো, ফলে এবারেও কিন্তু কয়েকটা প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে। এবং বিশেষ করে এই কনসেপ্টগুলো একটু ভালো করে আমি লিখেছি, আমি এগুলো আলোচনা করেছি, তাও এইগুলো 5 নম্বরের কোয়েশ্চেনের জন্য একটু ভালো করে দেখে নেবে, যেটা আমি ক্রিটিসিজম বাই দ্য ফ্র্যাঙ্কফার্ট স্কুল বলে দিয়েছি। এই যে হোয়াট ইজ ক্রিটিক্যাল থিওরি পড়তে পারে, হোয়াট ইজ ক্রিটিক্যাল থিওরি 5-10 পড়তে পারে, হোয়াট ইজ নেগেটিভ ডায়ালেকটিক্স, হোয়াট ইজ স্ট্যান্ডার্ডাইজেশন, হোয়াট ইজ কালচার ইন্ডাস্ট্রি, হোয়াট ইজ ফলস কনসিয়াসনেস, আমি দিয়েছি মার্কসের, আর এটা আলাদা একটু। হোয়াট ইজ ওয়ান ডাইমেনশনাল ম্যান অ্যান্ড হোয়াট ইজ রিপ্রেসিভ ডিসাবলিমেশন, হোয়াট ইজ কমিউনিকেটিভ র্যাশনালিটি, এগুলো প্রত্যেকটাই কিন্তু আমি এই টার্মগুলো যে হোয়াট ইজ রিপ্রেসিভ ডিসাবলিমেশন দিয়েছি। হোয়াট ইজ ফর এক্সাম্পল কালচার ইন্ডাস্ট্রি, এই যে ডায়ালেকটিক অফ দ্য এনলাইটেনমেন্ট দিয়েছি, এই স্লাইডটা হাতের কাছে রাখতে হবে। হোয়াট ইজ কালচার ইন্ডাস্ট্রি, এই হোয়াট ইজ স্ট্যান্ডার্ডাইজেশন দিয়েছি। হোয়াট ইজ পপুলার কালচার অ্যান্ড হোয়াট ইজ কালচার ইন্ডাস্ট্রি দিয়েছি, পপুলার কালচার ইন্ডাস্ট্রি, ক্রিটিক অফ দ্য কালচার ইন্ডাস্ট্রি, এইগুলো পরপর হোয়াট ইজ ক্রিটিক্যাল থিওরি, প্রিন্সিপাল অফ দ্য ক্রিটিক্যাল থিওরি দিয়েছি, এগুলো পরপর দেখে যেতে হবে।
এই 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 আমার পাওয়ার পয়েন্ট থেকে এবং আমার যে তোমাদের যেটা আমি মানে কি বলে মেটেরিয়াল দিয়েছি এখান থেকে তোমরা উত্তর কমন পাবেই, এর বাইরে হবে না। আমি এত ডিটেলে তৈরি করেছি, এর বাইরে হবে না। স্মৃতি পরিষ্কার? হ্যাঁ স্যার। ভেরি গুড, বেশ। আর কোনো প্রশ্ন? না হলে আমি রেকর্ডিং অফ করব। অফ করছি।